হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল WCS ইন্সপিরেশন। আমি সৌরভ। আজকে আমি ইন্ডিয়ার পলিটির 21 নম্বর সিরিজ নিয়ে আলোচনা করতে চলেছি, অর্থাৎ ইন্ডিয়ান প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। এবং এই ইন্ডিয়ার প্রেসিডেন্টের যে বিষয়গুলো আজকের ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ আলোচনা করতে চলেছি সেগুলো হচ্ছে ইন্ডিয়ার প্রেসিডেন্টসের ইলেকশান কীরকম হয়, কোয়ালিফিকেশান, ওথ এবং কন্ডিশন কী কী থাকে, টার্ম, ইমপিচমেন্ট এবং ভ্যাকেন্সি, এই বিষয়গুলি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তার আগে চলো দুটো MCQ দেখে নেওয়া যাক। প্রথম যে MCQটা রয়েছে, দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত and endow them with such powers as may be necessary to enable them to function as unit of self-government. This provision is mentioned. এই যে ভিলেজ পঞ্চায়েত এবং তার সঙ্গে সেলফ গভর্নমেন্টের যে ফাংশানগুলো রয়েছে সেগুলো কোন প্রভিশনে রয়েছে? পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, পার্ট 4, পার্ট 5, পার্ট 4A, এদের মধ্যে কোনটাতে রয়েছে? অবশ্যই যে ভিলেজ পঞ্চায়েতের কনসেপ্টটা রয়েছে, যেটা গান্ধীজি ধারণা অনুযায়ী এসেছিল, সেটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে রয়েছে, অর্থাৎ পার্ট 4-তে রয়েছে। ঠিক আছে, পার্ট 4-এ রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর্টিকেল 40-এ রয়েছে ভিলেজ পঞ্চায়েতের ব্যাপারে বলা রয়েছে, যেটা আর্টিকেল 40-এ বলা রয়েছে যে কনস্টিটিউশন হুইচ ইনস্যুরেন্স one of the directive principle of state policy lays down that the state shall take steps to organize village panchayat. ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এরপর চলে যাচ্ছি নেক্সট MCQতে, যেটা আগের ক্লাসে আলোচনা হয়েছিল, যা জোনাল কাউন্সিল হ্যাজ বিন এস্টাবলিশ বাই। জোনাল কাউন্সিল কীভাবে এস্টাবলিশ করা হয়েছিল? আর্টিকেল 263 এতে রয়েছে, বিতে রয়েছে স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট, সিতে রয়েছে জোনাল কাউন্সিল অ্যাক্ট এবং ডিতে রয়েছে অ্যান অর্ডার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এদের মধ্যে অপশান বি হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, যেটা 1956 সালে তৈরি হয়েছিল জোনাল কাউন্সিল। চলো দেখে নেওয়া যাক সলিউশন। জোনাল কাউন্সিল যেটা একটা বিধিবদ্ধ কিন্তু কনস্টিটিউশনাল বডি নয়, এটা এস্টাবলিশ করা হয়েছিল পার্লামেন্টের একটা অ্যাক্টের মাধ্যমে, যেটা ছিল স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। এই অ্যাক্টের মাধ্যমে হোল কান্ট্রিকে 5টা জোনে ভাগ করা হয়েছিল, নর্থ, সেন্ট্রাল, ইস্টার্ন, ওয়েস্টার্ন এবং সাউথ। এবং পরবর্তীকালে নর্থ ইস্টের জন্য একটা জোনাল কাউন্সিল তৈরি করা হয়েছিল এবং প্রত্যেক জোনাল কাউন্সিলের জন্য একটা করে আলাদা আলাদা কমিটি রাখা হয়েছিল এবং তার প্রত্যেকটার যে জোনাল কাউন্সিল অর্থাৎ 5টা জোনাল কাউন্সিলের হেড হচ্ছে চেয়ারম্যান, হচ্ছে হোম মিনিস্টার। ঠিক আছে, এটা আগের ক্লাসে অবশ্যই আলোচনা করা হয়ে গিয়েছে। এরপর চলে যাচ্ছি আমরা আজকের মেন টপিক, অর্থাৎ প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর্টিকেল 52 থেকে 78 পর্যন্ত পার্ট 5-এ ইউনিয়ন এক্সিকিউটিভ নিয়ে ডিল করা রয়েছে ভারতের কনস্টিটিউশনে। এই ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রেসিডেন্ট রয়েছে, ভাইস প্রেসিডেন্ট রয়েছে, প্রাইম মিনিস্টার, কাউন্সিল মিনিস্টার এবং অ্যাটর্নি জেনারেল। এদেরকে একসঙ্গে নিয়ে বলা হয় ইউনিয়ন এক্সিকিউটিভ। এদের মধ্যে প্রেসিডেন্ট যে হচ্ছে ভারতের হেড, যাকে বলা যেতে পারে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, যে ইউনিটি, ইন্টিগ্রিটি এবং সলিডারিটির সিম্বল বহন করে চলেছে ইন্ডিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি ইলেকশন অফ দ্য প্রেসিডেন্টের ইলেকশনের ব্যাপারে। ভারতের যে প্রেসিডেন্ট রয়েছে তিনি ডাইরেক্টলি পিপল দ্বারা ইলেক্টেড হয় না, তার জন্য একটা ইলেকটোরাল কলেজ গঠন করা হয় যার মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এবং সেই ইলেকটোরাল কলেজে কারা কারা থাকে না, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যে ইলেক্টেড মেম্বার্সরা রয়েছে তারা থাকে। ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ইলেক্টেড মেম্বার্সরা রয়েছে তারা থাকে। এবং দিল্লি এবং পুদুচেরির যারা হচ্ছে একমাত্র ইউনিয়ন টেরিটরি যাদের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, তারাও
এই ইলেকটোরাল কলেজের মেম্বার রয়েছে, এদের ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট ইলেক্টেড হয়। ঠিক আছে, এই হচ্ছে ইলেকটোরাল কলেজের পার্ট। তাহলে ইলেক্টেড মেম্বার অফ লোকসভা রাজ্যসভা, ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দিল্লি এবং পুদুচেরি। ঠিক আছে, যারা নমিনেটেড মেম্বার রয়েছে তারা কিন্তু কোনোভাবেই প্রেসিডেন্টের ইলেকশানে ভোট দিতে পারে না, বা তারা এই ইলেকটোরাল কলেজের মেম্বার্স হতে পারে না। ঠিক আছে, এরপর যে যারা যারা ভোট করে, অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে যেসব ইলেক্টেড এমএলএরা এই ইলেকটোরাল কলেজের মেম্বার হয়, তাদের যে ভ্যালু, ভোটের যে ভ্যালু, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে সেই স্টেটের টোটাল পপুলেশান ডিভাইডেড বাই টোটাল ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন্টু 1/1000। এটা হচ্ছে একজন এমএলএর ভোটের ভ্যালু প্রেসিডেন্টের ইলেকশানের ক্ষেত্রে। অনুরূপভাবে এমপির ক্ষেত্রে যত স্টেটের এমএলএ রয়েছে তাদের টোটাল ভ্যালু ভোটের ডিভাইডেড বাই এমপির ভ্যালু, টোটাল নাম্বার অফ ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট, সেটা হচ্ছে ভ্যালু অফ এমপি। ঠিক আছে, আর এই যে প্রেসিডেন্ট, অর্থাৎ ইন্ডিয়ার প্রেসিডেন্টের যে ইলেকশানটা অনুষ্ঠিত হয়, সেটা অবশ্যই সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের বেসিসে বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এবং এই যে ভোটটা অনুষ্ঠিত হয় এটা সিক্রেট ব্যালটের মাধ্যমে সংগঠিত হয়। এইটা এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে প্রেসিডেন্টের ইলেকশান কীভাবে হয় না, দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এই যে প্রেসিডেন্টের নির্বাচন সংক্রান্ত যে কোনো ডাউট এবং ডিসপিউট ইলেকশানের ব্যাপারে, সেগুলো কিন্তু এনকোয়ার্ড এবং ডিসাইডেড সুপ্রিম কোর্টের দ্বারা হয়। প্রেসিডেন্টের ইলেকশানের ব্যাপারে কোনো রকম যদি ঝগড়া বা বিবাদের উৎপত্তি হয়, সেগুলোর নিষ্পত্তি কিন্তু সুপ্রিম কোর্ট করে, তো এবং সুপ্রিম কোর্টের ডিসিশান হচ্ছে ফাইনাল। ঠিক আছে, এবং একটা কোশ্চেন এখানে চলে আসে যে প্রেসিডেন্টের ইলেকশান কেন ডাইরেক্ট হয় না, কেন ইনডাইরেক্ট ইলেকশানের মাধ্যমে, অর্থাৎ ইলেকটোরাল কলেজ সংগঠনের মাধ্যমে কেন প্রেসিডেন্টের ইলেকশান করা হয়। কারণ প্রথম 1 নম্বর কারণ হচ্ছে ভারতে যদিও ভারতের প্রেসিডেন্ট 1 নম্বর অর্থাৎ ফার্স্ট সিটিজেন হলেও যাবতীয় কাজকর্ম কিন্তু প্রাইম মিনিস্টারই করে, প্রেসিডেন্ট নামে মাত্র। সেই জন্য তার যে ইলেকশানের ডাইরেক্ট ইলেকশান করার ব্যাপারে কোনো রকম সংবিধানে সেরকম কিছু বলা নেই, বা তাতে হলে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে একটা ঝগড়া বা দ্বন্দ্বের সৃষ্টি হবে যে কে প্রাইম হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা সমঝোতা বা হারমোনি বজায় রাখার জন্য প্রেসিডেন্টের ইলেকশানটাকে ইনডিরেক্ট ইলেকশানের মাধ্যমে করা হয়, এবং এক্ষেত্রে অনেক কস্টলি হয় ডাইরেক্ট ইলেকশান করতে গেলে। সেই জন্য কস্টটাকে এড়ানোর জন্য এটাকে ইনডিরেক্ট পদ্ধতিতে করা হয়। এরপর চলে যাচ্ছি কোয়ালিফিকেশান, ওথস এবং কন্ডিশন। প্রেসিডেন্টের ইলেকশানের জন্য, ইলেকশানে নির্বাচিত হওয়ার জন্য কী কী কোয়ালিফিকেশান লাগে সেগুলো আমরা দেখে নিচ্ছি। তাকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, তার বয়স অবশ্যই 35 বা তার বেশি হতে হবে, এবং তাকে হি শুড বি কোয়ালিফাইড ফর ইলেকশান এজ এ মেম্বার অফ লোকসভা। তাকে লোকসভার অবশ্যই একজন মেম্বার হওয়ার জন্য কোয়ালিফাই করতে হবে, লোকসভার মেম্বার হওয়ার জন্য কোয়ালিফাই করতে হবে। এবং তাকে কোনো অফিসে হোল্ড করা চলবে না, অর্থাৎ অফিস অফ প্রফিটের আন্ডারে থাকা চলবে না। ইউনিয়ন, স্টেট গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্ট বা পাবলিক অথরিটির আন্ডারে কোনো পজিশান হোল্ড করা চলবে না। এগুলো হলো কোয়ালিফিকেশান একজন প্রেসিডেন্টের ইলেকশান লড়ার জন্য, তার যে কোয়ালিফিকেশানগুলো দরকার। এবং এর সঙ্গে সঙ্গে এই প্রেসিডেন্টের নমিনেশন জমা দেওয়ার জন্য অবশ্যই
50 জন ইলেক্টরসকে সাবস্ক্রাইব করতে হবে অ্যাজ এ প্রপোজার, এবং 50 জনকে অন্য 50 জনকে তাকে সেকেন্ডার হিসেবে সাবস্ক্রাইব করতে হবে। অর্থাৎ প্রস্তাবনা পেশ করতে গেলে কোনো প্রেসিডেন্টকে ইলেকশন লড়ার জন্য 50 জনকে দ্বারা প্রপোজ করতে হবে এবং অন্য 50 জনকে দিয়ে যারা সেকেন্ডার হিসেবে সাবস্ক্রাইব করতে হবে। এবং প্রেসিডেন্টের ইলেকশন লড়ার জন্য একটা সিকিউরিটি মানি জমা করতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 15,000, বর্তমানে 15,000 টাকা দিয়ে সেই সিকিউরিটি মানি জমা করতে হবে তাকে প্রেসিডেন্টের ইলেকশন লড়ার জন্য। যদি সে 1/6 ভোট পেতে ব্যর্থ হয় তাহলে তার ওই টাকাটা বাজেয়াপ্ত করা হবে। ঠিক আছে। আর প্রেসিডেন্টের যে ওথ, শপথ বাক্য, সেটা পাঠ করায় হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর যদি তিনি অ্যাবসেন্ট থাকেন তাহলে তার হচ্ছে সিনিয়র মোস্ট জাজ, যে সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ থাকে, সে এই শপথ বাক্য পাঠ করায় ভারতের প্রেসিডেন্টের। ঠিক আছে। এরপর হচ্ছে প্রেসিডেন্টের যে এমোলুমেন্ট এবং অ্যালাওয়েন্সেস বা স্যালারি রয়েছে বা প্রিভিলেজ রয়েছে, সেগুলো হচ্ছে পার্লামেন্ট দ্বারা ডিটারমাইন করা হয়। অর্থাৎ এমোলুমেন্ট, অ্যালাওয়েন্সেস এবং স্যালারি সেগুলো পার্লামেন্ট সময়ে সময়ে ডিটারমাইন করে কী পরিমাণ দেওয়া হবে। বর্তমানে ভারতের প্রেসিডেন্টের যে স্যালারি রয়েছে সেটা রয়েছে 5 লাখ পার মান্থ, এবং তিনি যে বিল্ডিংয়ে থাকেন বা তার অফিসিয়াল রেসিডেন্ট, তার নাম হচ্ছে রাষ্ট্রপতি ভবন। ঠিক আছে। প্রেসিডেন্ট কোনো হাউসের মেম্বার নয়, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার মেম্বার নয়, কিন্তু তিনি একটা পার্ট, অর্থাৎ পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট এই তিনজনকে নিয়েই গঠিত হয়। তিনি কোনো আপার হাউস বা লোয়ার হাউসের কোনো পার্ট নয়। তিনি যদি কোনো হাউসের মেম্বার থেকে থাকেন তাহলে তাকে যেদিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় সেই সময় তাকে তার যে পজিশান সেটা তাকে ত্যাগ করতে হয়। অর্থাৎ আপার হাউস, লোয়ার হাউস বা স্টেট লেজিসলেচারের যদি তিনি পার্ট থেকে থাকেন তাহলে তাকে সেই সময় তার সেই যে পজিশানটা সেটা তাকে খালি করে দিতে হয়। ঠিক আছে। এরপর চলে যাচ্ছি টার্মস, ইমপিচমেন্ট অ্যান্ড ভ্যাকেন্সি। অর্থাৎ ভারতে যে প্রেসিডেন্ট নির্বাচিত হয় তিনি 5 বছরের জন্য নির্বাচিত হয় যেদিন থেকে তিনি অফিসে প্রবেশ করেন। যদিও তিনি চাইলে তার আগে রিজাইন করে দিতে পারেন ভাইস প্রেসিডেন্টের নামে লেটার করে। অর্থাৎ রেজিগনেশন লেটারটা তিনি অবশ্যই কাকে করবেন না, ভাইস প্রেসিডেন্টকে। তার টার্ম ইউজুয়ালি 5 বছরের জন্য হলেও তিনি তার আগে রিজাইন করতে পারেন ভাইস প্রেসিডেন্টের কাছে তার রেজিগনেশন লেটার দিয়ে। প্রেসিডেন্ট চাইলে না, যদি কোনো ক্ষেত্রে 5 বছরের বেশিও প্রেসিডেন্ট থেকে যায় যতক্ষণ না তার পরবর্তী প্রেসিডেন্ট চার্জ অ্যাজিউম করে। ঠিক আছে। এছাড়াও প্রেসিডেন্ট যতবার খুশি রি-ইলেকশনের মাধ্যমে প্রেসিডেন্টের অফিসের পদ গ্রহণ করতে পারেন। অর্থাৎ যতবার রি-ইলেকশন হবে ততবার তিনি প্রেসিডেন্ট যদি নির্বাচিত হয় তাহলে তিনি থাকতে পারেন, যেটা ইউএসের ক্ষেত্রে নয়। ইউএসের ক্ষেত্রে কোনো প্রেসিডেন্ট মাত্র 2 বারের জন্য, পরপর 2 বারের জন্য ইউএসের প্রেসিডেন্ট হতে পারে। এরপর চলে যাচ্ছি আমরা ইমপিচমেন্টের ব্যাপারে। প্রেসিডেন্টকে রিমুভ করা যেতে পারে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশনের অপরাধে, বা বলা যেতে পারে যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন করলে, কনস্টিটিউশনের যদি বিরোধিতা করে বা ভাঙন করেছে বলে মনে করা হয় তাহলে ইমপিচমেন্টের মাধ্যমে প্রেসিডেন্টকে রিমুভ করা যেতে পারে। এই যে ইমপিচমেন্টটা রয়েছে এটা পার্লামেন্টের যে কোনো সদনে, অর্থাৎ আপার হাউস বা লোয়ার হাউসের মাধ্যমে ইনিশিয়েট করা যেতে পারে, এবং তার জন্য প্রেসিডেন্টকে 14 দিনের নোটিশ দেওয়া হয়। অর্থাৎ 14 দিন আগে একটা নোটিশ দেওয়া হয়, তারপর তার বিরুদ্ধে ইমপিচমেন্টের রেজলিউশন পাস করা যেতে পারে। এবং এই যে পাস করার ব্যাপারটা রয়েছে তার জন্য প্রত্যেক হাউস থেকে, আপার হাউস এবং লোয়ার হাউসে 2/3 মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ হওয়া প্রয়োজন। ঠিক আছে। এবং এর মাধ্যমে আজ পর্যন্ত, অর্থাৎ এই যে ইমপিচমেন্ট প্রসিডিওর, এর মাধ্যমে আজ পর্যন্ত ইন্ডিয়াতে কোনো প্রেসিডেন্ট এখনও পর্যন্ত ইমপিচমেন্ট হয়নি কোনো প্রেসিডেন্টের। এরপর চলে যাচ্ছি ভ্যাকেন্সি। এখানে প্রধানত 5 রকম উপায়ে প্রেসিডেন্টের অফিস যেটা রয়েছে সেটা ভ্যাকেন্ট হতে পারে।
তার টার্ম অর্থাৎ 5 বছর যদি শেষ পেয়ে যায়, তিনি যদি রিজাইন করে বা ইমপিচমেন্টের মাধ্যমে তাকে রিমুভ করা হয়, বা তিনি মারা গেলেন, অথবা অন্যভাবে, অর্থাৎ অন্যভাবে মানে যদি তিনি ডিসকোয়ালিফাইড হয়ে যায়, অর্থাৎ তার যে ইলেকশানটা নির্বাচিত হয়েছে সেটা যদি ভয়েড ডিক্লেয়ার হয়, অর্থাৎ সুপ্রিম কোর্ট ডিসাইড করে যে প্রেসিডেন্টের যে ইলেকশানটা হয়েছে সেটা ভয়েড হয়েছে, তাহলে সেরকম ক্ষেত্রে প্রেসিডেন্টের অফিস খালি হয়ে যায়। এবং সেই রকম সিচুয়েশানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাক্ট করে যতক্ষণ পর্যন্ত না নিউ প্রেসিডেন্ট ইলেক্ট করা হয়। এবং এর জন্য কিন্তু ম্যাক্সিমাম পিরিয়ড হচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট ইলেক্ট করার জন্য অবশ্যই যে ইলেকটোরাল কলেজ আছে সেটা সংগঠিত করতে হবে 6 মাসের মধ্যে। যদি ভাইস প্রেসিডেন্ট না থাকে অর্থাৎ অ্যাবসেন্ট থাকে, তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেসিডেন্টের কাজ করবে, কার্যবাহী প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে। এবং যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও সেই সময় অনুপস্থিত থাকে, তাহলে সিনিয়র মোস্ট জাজ, সুপ্রিম কোর্টের যে সিনিয়র মোস্ট জাজ থাকবে তিনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে। এবং ভাইস প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সিনিয়র মোস্ট জাজ যখন সুপ্রিম কোর্টের যখন প্রেসিডেন্টের কাজ করবে, অর্থাৎ কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে, তখন তিনি প্রেসিডেন্টের সমস্ত পাওয়ার এবং ইমিউনিটি তিনি ভোগ করবেন, এমনকি তার স্যালারি, এমলুমেন্টস, অ্যালাওয়েন্সেস, প্রিভিলেজেস যেগুলো পার্লামেন্ট ঠিক করে দেয় যে প্রেসিডেন্ট ভোগ করবে, সেগুলো কার্যনির্বাহী প্রেসিডেন্ট সেই সমস্ত সুযোগ সুবিধা, স্যালারি সেগুলো সবই ভোগ করবে। সুতরাং এই ছিল আজকের ছোট্ট ক্লাস। পরের দিন প্রেসিডেন্টের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব আমি। আশা করি তোমাদের ভালো লাগলো। আবারও বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।